আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে ফিজিক্স ল্যাব 1 যার কোর্স কোড হচ্ছে PHY 102 এই সাবজেক্টের আমরা ইউনিভার্সিটি বা অনার্স লেভেলের একটি এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হলাম। আমাদের আজকের এক্সপেরিমেন্টের নামটি হচ্ছে টু ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ মাস অফ এ গিভেন স্পাইরাল স্প্রিং। অর্থাৎ আমরা এখানে একটা স্পাইরাল স্প্রিংয়ের আমরা স্প্রিং কনস্ট্যান্ট মানে কে এর ভ্যালু নির্ণয় করব এবং ইফেক্টিভ মাস আমরা অর্থাৎ এম ক্যালকুলেট করব। তো স্প্রিং কনস্ট্যান্ট আসলে কি একটু বলে দিই। সেটি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের এককটা হচ্ছে নিউটন পার মিটার। এর দ্বারা বোঝানো হয় আসলে যে প্রতি 1 মিটার স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনে কত নিউটন ফোর্স আসলে অ্যাপ্লাই হচ্ছে, এটা বোঝায় হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। আর ইফেক্টিভ মাস হচ্ছে আমরা যখন কোনো স্প্রিংকে সংকুচিত প্রসারিত করি তখন আমরা কিছু ভর দিয়ে কাজ করি, তো সেই ভরটা সাথে স্প্রিংয়ের নিজস্ব কিছু ভরও অ্যাড হয়, ওই ভরটাকে বলা হয় ইফেক্টিভ মাস। তো এই কাজটি করার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো লাগবে সেটি হচ্ছে আমরা এখানে কিছু এক্সট্রা অ্যাডেড ভর নিব। এখানে আমার কাছে যে ভরগুলো আছে সেই ভরগুলো হচ্ছে 50 গ্রাম করে, এটা 50, এখানে আরও 50, 100, এটা 150, আর এই স্ট্যান্ড সহ এই পুরোটা হচ্ছে 50 গ্রাম। অর্থাৎ আমার কাছে এখানে টোটালি 200 গ্রাম ভর আছে। এই ভরগুলো আমি স্প্রিংকে অ্যাড করে স্প্রিংটাকে প্রসারিত করতে হেল্প করব। আর আমাদের একটি স্প্রিং লাগবে, এই হচ্ছে আমাদের সেই স্পাইরাল স্প্রিং। এটা এই স্প্রিংটার ভর হচ্ছে 70 গ্রাম। এই ভরটা মেপে নিতে হবে। আর স্প্রিংটার প্রসারণ নির্ণয় করার জন্য আমরা আসলে এখানে একটা স্কেল ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এটাকে আরেকটা ওয়েতে আমরা এখানে এই স্কেলের সাহায্যে প্রসারণটা ক্যালকুলেট করতে পারি। আমরা এই হুকে আসলে এই ভরগুলোকে ঝুলিয়ে আমরা আসলে ডিভাইস দিয়ে কাজ করব। আমাদের একটি স্টপওয়াচ লাগবে। স্টপওয়াচ দিয়ে আমরা হচ্ছে এটার অসিলেশন যখন নিব তখন আমরা সেই মানটাকে ক্যালকুলেট করব। এখন আমাদের এই কাজটি করার সুবিধার্থে আমরা একটি টেবিল তৈরি করে নিয়েছি। আমরা এখানে টেবিলে প্রথমে দিয়েছি লোড m0। এই লোডটি হচ্ছে আমরা এই যে লোডটা দিব এই লোডগুলোর ভ্যালু এখানে বসাবো। অর্থাৎ আমি যদি একটি লোড দিই, যেমন আমি যদি এখানে আমার শুধু স্ট্যান্ডটাকে দিই তাহলে সেটি হচ্ছে আমার 50 গ্রাম। তারপরে দুইটি লোড দিলে সেটি হচ্ছে আমাদের 100 গ্রাম। তাহলে আমরা মোটামুটি এখানে 200 গ্রাম পর্যন্ত লোড নিব। তার পরবর্তী ঘর হচ্ছে এক্সটেনশন এল, যেটা স্প্রিং কতটুকু প্রসারিত হচ্ছে প্রতিটি ভরের জন্য, সেটি হচ্ছে এক্সটেনশন। এরপর হচ্ছে টাইম ফর 10 অসিলেশন, আমরা ওই ভরের সাহায্যে অসিলেশন নিব, সেটা হচ্ছে টাইম ফর 10 অসিলেশন, এটা আমরা 2 বার নিব। তারপর আসি টাইম পিরিয়ড, সেটি হচ্ছে আমরা এই যে অসিলেশনটা নিলাম সেই 10টি অসিলেশন যে টাইমটা পেয়েছি সেটাকে আমরা 10 দ্বারা ভাগ করে এখানে বসাবো। আর এরপর ওইটার গড় নিব, এই দুই ঘরের আমরা মানের গড় নিব। তারপর সেই গড় যে টাইম পিরিয়ড এটাকে আমরা স্কোয়ার করে দিব। তো আমি কাজটা শুরু করি। আমি দুইটি উপায় দেখাচ্ছি, কারণ আমার যে ডিভাইসটা আমার কাছে আছে এটার সাথে অন্য কারো ডিভাইস নাও মিলতে পারে, তবে আমি একটা বেসিক ফরম্যাট দেখাই যেটা সবার সাথে মিলবে। আমরা প্রথমে স্প্রিংটার দৈর্ঘ্যটাকে মেপে নিব এইভাবে একটা স্কেলের সাহায্যে। তো আমি দেখলাম এটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। আমি এই মানটাকে লিখে রাখবো প্রথমে। এটা হচ্ছে পদ্ধতি 1। পদ্ধতি 1 আমি লিখে রাখলাম, এটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, সেটা আমার প্রথম দৈর্ঘ্য। এখন আমি যখন এখানে একটা লোড দিব, 50 গ্রাম লোড দিলাম, তখন অবশ্যই স্প্রিংটা একটু প্রসারিত হয়েছে। এই অবস্থায় আমি এটার দৈর্ঘ্যটাকে আবার মেপে নিব এবং মেপে দেখলাম এটা হচ্ছে এখন 17 সেন্টিমিটার। তাহলে আমাদের 50 গ্রাম লোড দেওয়ার কারণে এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্সটেনশন হয়েছে 2 সেন্টিমিটার। তাই আমরা এই যে টেবিলে এক্সটেনশনের যে ঘরটা সেখানে আমরা 50 গ্রামের জন্য এখানে আমরা 2 সেন্টিমিটার লিখব। ওকে, একইভাবে আমরা যখন এখানে আমরা এই যে একটা ভর দিলাম এখানে 100 গ্রাম ভর, এর ফলে স্প্রিংটা আমাদের ঠিক ওই আগে ছিল 15 সেন্টিমিটার, স্বাভাবিক ছিল। এবার আমরা স্কেলটা আবার এটাকে মেপে নিলাম এবং দেখলাম এটা আমাদের এখানে আসছে 24 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের স্প্রিংটা প্রথমে ছিল 15 সেন্টিমিটার, সেখান থেকে এখন এটা 24 সেন্টিমিটার হয়েছে। তার মানে এটা আমরা এভাবে করতে পারি আসলে অ্যাকচুয়ালি, যে 24 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে আমি এটা পাচ্ছি হচ্ছে 9 সেন্টিমিটার। ওই যে আগে যেটা করেছিলাম আমাদের তখন ছিল হচ্ছে 17 সেন্টিমিটার, সেখান থেকে আমরা 15 বিয়োগ দিয়েছিলাম, অর্থাৎ এটা হয়েছিল আমাদের 2 সেন্টিমিটার। এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করব। 9 সেন্টিমিটার পেলাম।
তো এইটা একটা ওয়ে। এভাবে একইভাবে আমরা এখানে আবার ভর দিব, আবার এটা 150 গ্রাম ভর, সেই জন্য আমরা আবার 15 সেন্টিমিটার বাদ দিব, পুরো স্কেল এটাকে মাপবো। যদি এই স্কেলটা দিয়ে মাপা সম্ভব না হয় তাহলে আমাদের কাছে মিটার স্কেল আছে, মিটার স্কেল সাথে মেপে দেখবো এটাকে আমরা, অথবা আমরা স্কেলটার সাথে দুইবার মাপতে পারি, 30 সেন্টিমিটার এবং এইখান থেকে সাথে 30-এর পরে আর একটু হলে এখানে আরও 2 সেন্টিমিটার বেড়েছে, তবে 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার মাইনাস হচ্ছে ওই 15, স্প্রিংয়ের স্বাভাবিক দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিব, এটা বিয়োগ করে আমরা পাচ্ছি 17 সেন্টিমিটার। তো এটা আমাদের এখানে 17 লিখবে এক্সটেনশন 150 গ্রামের ক্ষেত্রে। একইভাবে আমরা যদি পরেরটা নিয়ে কাজ করি, সেমভাবে কাজ করব। এই হচ্ছে একটি উপায় অসিলেশন মানে এক্সটেনশন নির্ণয় করা। তো আমাদের যে ডিভাইসটা সেখানে একটা মানে খুব ভালো সুবিধাজনক উপায় আছে, সেটি হচ্ছে কি স্প্রিংয়ের সাথে এখানে একটা স্কেল কানেক্ট করে দেওয়া আছে পাশেই। তো আমরা এই ক্ষেত্রে আমাদের এই আলাদা স্কেলের দরকার হবে না। যদি এরকম ডিভাইস কারোর কাছে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটি লোড দিব, 50 গ্রাম লোড দিলাম। তো লোড দেওয়ার আগে আমরা দেখব আমাদের যে এই কাঁটাটা স্প্রিংয়ের এই মানে স্বাভাবিক থাকা অবস্থায় এই কাঁটাটা কোথায় আছে। তো আমি দেখলাম কাঁটাটা সোজা করে ধরলে এটা আমাদের এখানে 1.5 সেন্টিমিটারের কাছাকাছি আছে এবং 1.5 সেন্টিমিটার আছে এটা। তো আমি এবার এটাতে একটা লোড দিব। লোড দেওয়ার পরে অবশ্যই এই কাঁটাটা একটু নিচের দিকে আসবে এবং এটার এক্সটেনশন হবে। তো আমি দেখলাম এটা এখন 3.5-এর জায়গাতে আছে। তার মানে আমার স্বাভাবিকভাবে ছিল এখানে কত, আমাদের স্প্রিংটা প্রথম দিকে ছিল আমাদের এটা 1.5 সেন্টিমিটার যখন কোনো লোড দেইনি। তো এই মানটা আমরা প্রতিবার বিয়োগ দিয়ে দিব। এখন বর্তমানে আছে এটা আমাদের 3.5 সেন্টিমিটার, সেখান থেকে আমরা 1.5 বিয়োগ দিব। আমরা ফলে পেয়ে যাচ্ছি কত সেন্টিমিটার, 50 গ্রামের জন্য আমরা পেয়ে যাচ্ছি এটা 2 সেন্টিমিটার। আমরা কিন্তু সেই একই মানই পেলাম যেটা আমরা আলাদা করে স্কেল দিয়ে মেপে দেখেছিলাম। এখানে আমরা সরাসরি এক্সটেনশনটা পাবো আর কি। তো আমরা যখন স্কেল দিয়ে মাপলাম তখন আমাদের আলাদা করে প্রথম স্প্রিংটাকে মাপতে হয়েছিল, তারপর ভর দেওয়ার পর মাপতে হয়েছে, বিয়োগ করে এক্সটেনশন বের করেছি। আর এখানে আমরা সরাসরি এক্সটেনশনটা পাবো, কারণ এখানে স্কেলে আমরা স্প্রিংয়ের কতটুকু প্রসারিত হয়েছে এটা এখান থেকে মাপতে পারবো। এইভাবে আমরা কাজ করতে পারি আবার এক্সটেনশন মাপার ক্ষেত্রে। এবার আমরা ভরটাকে নামিয়ে আবার আরেকটি ভর অ্যাড করব, সেক্ষেত্রে আমরা আবার এটার এক্সটেনশনটা পাবো। সেক্ষেত্রে দেখলাম হচ্ছে এক্সটেনশন আমাদের এখন এটা 10.5-এ আছে, সেখান থেকে আমরা ওই যে 1.5টা বাদ দিয়ে দিব। অর্থাৎ আমাদের এবার 100 গ্রামের জন্য আমাদের এখানে 10.5 পরিমাণ আমাদের স্কেলে আছে মানটা। আমাদের প্রথমে ছিল কত 1.5, এটা আমরা বাদ দিয়ে দিব, আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা আমরা 9। তাহলে ঠিক ওই যে একইভাবে যেটা পেয়েছিলাম 9, এভাবে আমরা এক্সটেনশনের মানগুলো নিব। এরপরে আসে হচ্ছে টাইম ফর অসিলেশনের ভ্যালুটা। আমরা যখন 50 গ্রাম লোড নিয়েছিলাম, ওই 50 গ্রাম লোড থাকা অবস্থায় আমরা স্প্রিংটাকে এই কাঁটাটাকে একটু সরিয়ে নিব, স্প্রিংটাকে হালকা একটু নিচের দিকে টেনে, হালকা একেবারে হালকা টেনে ছেড়ে দিব, এতে সে আপ ডাউন করবে। এইভাবে আমরা উপর নিচ মিলিয়ে একটা অসিলেশন কাউন্ট করব। খুব জোরে টানবো না, কারণ জোরে টানলে স্প্রিংটা এরকম আঘাতপ্রাপ্ত হইতে পারে। এরকম যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু হবে না, এটা ফ্রিলি মুভ করতে হবে। এটাকে হালকা টেনেও ছেড়ে দেওয়া যায়, অথবা এটাকে উপরের দিকে হালকা চাপ দিয়ে ছেড়ে দিলেও এটা অসিলেশন কাউন্ট করা যাবে। আমি দুইভাবে দেখাচ্ছি। আমি 10টা অসিলেশন নিব, আমি এটাকে হালকা টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে স্টার্ট করে ফেলবে স্টপ ওয়াচটা। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ উপর নিচ যেখান থেকে ছাড়বো সেখান থেকে উপরে যাবে, আবার নিচে আসবে, এটা মিলে হবে একটা অসিলেশন। আমি এখানে টাইম পেলাম হচ্ছে 6.35 সেকেন্ড। এবার আমি দেখাই এটা আমরা উপর দিকে ছেড়েও অসিলেশন নিতে পারি, না টেনে, অর্থাৎ উপর দিকে এবার চাপ দিয়ে ছেড়ে দিব, স্টপ ওয়াচ চালু করব। 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এখানে পেয়ে গেলাম আবার একটি টাইম, সেটা হচ্ছে 7.10 সেকেন্ড। আমরা দুইটি টাইম নিয়েছি দুইভাবে, একটা প্রসারিত করে নিয়েছি, একটা সংকুচিত করে নিয়েছি। একইভাবে আমরা এখানে 100 গ্রামের জন্য একটা লোড নিব। ওই লোড নিয়ে আমরা এখানে এটাকে হালকা টেনে ছেড়ে দিব। 100 গ্রাম লোডটা দেখাচ্ছে এই কারণে, কারণ এখানে অসিলেশনটা খুব ভালো করে বোঝা যাবে। হালকা টেনে ছেড়ে দিব,
1 2 3 4 5 6 7 8 9 10 মানে আমি যেখান থেকে ছেড়েছি যখন উপরে যাবে আবার নিচে আসবে তখন একটা অসিলেশন হবে এইভাবে 1 2 3 4 এভাবে কাউন্টিংটা হবে। তো এরপরে আমরা এইভাবে একইভাবে কি করব 100 গ্রামের জন্য টাইম নিব, 150 গ্রামের জন্য অসিলেশনের টাইম নিব, 200 গ্রামের জন্যও নিব। তারপর আমাদের পরবর্তী যে ঘরটা সেখানে আমরা এই টাইমটাকে 10 দ্বারা ভাগ করে এখানে বসাবো। এটা 10 দ্বারা ভাগ করলে হবে এখানে 0.635। এইটাকেও 10 দ্বারা ভাগ করে সেকেন্ড ঘরে বসাবো, সেটা হবে 0.710। এই দুইটাকে আমরা গড় করবো, অর্থাৎ দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। 0.635 প্লাস 0.710, এটাকে আমরা ভাগ করলাম 2 দ্বারা, আমরা মানটা পেলাম হচ্ছে 0.67 মানটা পেলাম। এইটাকে আমরা স্কোয়ার করে পরের ঘরে বসাবো, এটাকে স্কোয়ার করলাম, এটা ভ্যালু আসলো হচ্ছে 0.45। এটা হচ্ছে আমাদের টি স্কোয়ার ভ্যালু। এইভাবে আমরা প্রতিটি ভরের জন্য একই কাজ করব। তো এইগুলো করতে একটু সময় লাগবে, এই জন্য আমি আমার কাছে কমপ্লিটেড একটা ভ্যালু দেখাই। আমি এগুলো আগে থেকে করে রেখেছি, সেরকম একটা ভ্যালু দেখাই। তো এই হচ্ছে আমার কমপ্লিটেড ভ্যালু। আমি 50 গ্রাম করে করে হবে 300 গ্রামের জন্য আমি মান নিয়েছি। ঠিক আছে, এভাবে আমি এক্সটেনশন এবং সর্বশেষ আমি টি স্কোয়ার মানটা পেয়েছি। এখন আমাদের করণীয় কাজ কি? এখন আমাদের করণীয় কাজ হচ্ছে এই ভ্যালুগুলো ব্যবহার করে আমাদেরকে দুইটি গ্রাফ আঁকতে হবে। আমরা এই ভ্যালুগুলোর মধ্যে লোড এম এর সাপেক্ষে আমরা প্রথম এক্সটেনশনের একটা গ্রাফ আঁকবো, অর্থাৎ এমকে নিব এক্স অক্ষে আর এলকে নিব ওয়াই অক্ষে। আবার আমরা আরেকটি গ্রাফ আঁকবো, সেখানে এমকে নিব এক্স অক্ষে এবং টি স্কোয়ারকে নিব আমরা ওয়াই অক্ষে, অর্থাৎ প্রতিবারই এক্স অক্ষে এম থাকবে। আমি প্রথম গ্রাফটি দেখাই। এই হচ্ছে আমাদের প্রথম গ্রাফ, যেটা আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি, যেখানে আমরা এক্স অক্ষে নিয়েছি লোড এম আর ওয়াই অক্ষে নিয়েছি আমরা হচ্ছে এক্সটেনশন এল। এখন দেখো এখানে আমি 15টি ঘর সমান সমান নিয়েছি 50 গ্রাম, তারপরে বাকি 15টি ঘর নিয়েছি 100 গ্রাম, তারপরে আরও বাকি 15টি 150। এভাবে আমি প্রতি 15 ঘরের মান 50 নিয়েছি। তোমরা যেভাবে ইচ্ছা নিতে পারো, তোমাদের যেভাবে সুবিধাজনক বলে মনে হয়। আর এই পাশে আমি এক্সটেনশন, আমার সর্বোচ্চ এক্সটেনশন হয়েছে 17 পরিমাণ, তাই আমি এখানে ওয়াই অক্ষে আমি 17 সেন্টিমিটার নেওয়া যাবে এই পরিমাণ আমি একটা গ্রাফের অঙ্কন করব। তো আমি এখানে কি করেছি, আমি এখানে একইভাবে 15 ঘর সমান নিয়েছি 5। এখানে ছিল 15 ঘর সমান ছিল 50, এখানে 15 ঘর সমান হচ্ছে 5। ওকে, এইভাবে মানগুলো নিয়েছি। 15 ঘর 5, তারপরে আরও 15 ঘর 10, আরও 15 ঘর হচ্ছে 15, তারপর আরও 15 ঘর হচ্ছে 20। এবার মানগুলোকে বসাবো। আমার 50 গ্রামের ছিল হচ্ছে 2.5, এই হচ্ছে 50 গ্রাম 2.5, মানে এই ঘরের ঠিক মাঝখানের যে ঘরটা সেখানে আমি বিন্দুটা বসিয়েছি। তারপরে 100 গ্রামের জন্য আমার ছিল 5.67, আমি 100 গ্রামের জন্য এইখানে ঠিক 5-এর একটু উপরে যেখানে 5.67 সেটা বসিয়েছি। তারপর 150 গ্রামের জন্য 8.3 এটা বসিয়েছি। এভাবে আমি টোটাল এখানে আমার যে 6টি বিন্দু আছে আমার 300 গ্রামের জন্য আমি পর্যায়ক্রমে সেই বিন্দুগুলোকে এখানে বসিয়ে দিয়েছি। এখন এই যে গ্রাফটা, এই গ্রাফ থেকে আমরা কী পাবো? আমরা এই গ্রাফ থেকে পাবো হচ্ছে ঢাল, এবং সেখান থেকে পাবো হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। কারণ আমাদের এক্সপেরিমেন্টে দুটো মান ক্যালকুলেট করতে হতো, একটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ইফেক্টিভ মাস। আমরা ফার্স্ট গ্রাফ থেকে স্প্রিং কনস্ট্যান্টটা পাবো, এবং এই গ্রাফে আমরা কি করব, যে দুইটি বিন্দু স্পর্শ করেছে, এমনও হতে পারে সবগুলো বিন্দু স্পর্শ নাও করতে পারে, কারণ এটা তো আমাদের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, সেক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে। তা আমরা চেষ্টা করব যাতে 2টি বিন্দু মিনিমাম মিলে, অথবা 3টি বিন্দু হলে ভালো হয়, মিলে এমন বরাবর 0 বিন্দু থেকে রেখা টান, মানে 0 বরাবর হবে। এই গ্রাফটা কিন্তু মূল বিন্দুগামী হবে। এবং আমরা 2টি বিন্দু নিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে স্লোপ বা ঢাল নির্ণয় করব। তো এই বিন্দু আর আমি এই বিন্দুর ঢাল নির্ণয় করতে চাচ্ছি, তাই আমি কি করলাম, এই বিন্দুটাকে 2টা বিন্দুকে অভিলম্ব ধরে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এখন আমরা জানি ঢালের ফর্মুলা হচ্ছে y2 - y1 x2 - x1। অ্যাকচুয়ালি 1 কোণগুলো আর 2 কোণগুলো, এই দুই বিন্দুতে যদি আমি তাকাই, নিচের দিকে তাকাই, আমি এটা কিন্তু x এর ভ্যালু পাচ্ছি, এবং এই বিন্দুর নিচের দিকে তাকালে x এর ভ্যালু পাচ্ছি। যেহেতু এটা প্রথম বিন্দু, এটা হবে x1 এর ভ্যালু এবং এইটা হবে x2 এর ভ্যালু। একইভাবে তাহলে ভ্যালুটা কত হয় একটু বলে দিচ্ছি। এইটা যেহেতু x1, কারণ এই বিন্দুর x অক্ষ বরাবর মান হচ্ছে 100, তাহলে আমি x1 এ বসিয়েছি এখানে 100। এই বিন্দুটা দ্বিতীয় বিন্দু, তাহলে এটার x1 এর ভ্যালু হচ্ছে 200, তাহলে x2 আমি ভ্যালু বললাম এখানে 200। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, সিরিয়ালি আর কি 1 2।
এবার এই দুই বিন্দুর জন্য ওয়াই এর ভ্যালুটা কত হবে, তাহলে এই বিন্দুর জন্য ওয়াই এর ভ্যালু নিব আমরা। তো এই বিন্দুর জন্য ওয়াই এর ভ্যালু কত হয়, এটা হচ্ছে 5.67, কারণ এখানে আমি 5.67 বসিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে y1 হবে। আর এইটা হবে আমাদের এই বরাবর যে ভ্যালুটা, সেটা হবে y2 এর ভ্যালু, কারণ এটা y অক্ষ। প্রথম বিন্দুটা হবে y1, দ্বিতীয় বিন্দুটা হবে y2। তাহলে আমি y1 এর মান পেলাম 5.67, y2 এর মান পেলাম এখানে 11.34, সেটা আমি বসিয়ে দিয়েছি। এর ফলে আমি ঢাল পেয়েছি। এটা হচ্ছে আমাদের স্লোপ পেলাম। এখন স্লোপ পেলেই কাজ শেষ না, স্লোপ পাওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করা। তো আমরা এই যে ঢালটা পেয়েছি, এই ঢালের মানটাকে আমরা কি করব, আমরা ঢালের মানটাকে আমরা কে ভাগ করে দিব, ঢালের মান দ্বারা আর কি জিকে ভাগ করে দিব, অর্থাৎ কে ইকুয়াল হবে জি বাই স্লপ। এখন আমাদের জির মান সিজিএসে কত হয় 981, এরপরে ঢালের ভ্যালু কত বললাম এখানে আমরা 0.08। তো আমরা এই যে 981 এটাকে আমরা 0.08 দ্বারা ভাগ করে দিচ্ছি। এর ফলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 12262.5 পেলাম আমরা মানটা। এই মানটাই হচ্ছে আসলে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট। এটা এসআই এককে এটা যদি লিখি তখন এটা হতো নিউটন পার মিটার, কিন্তু আমরা যেহেতু এটা সিজিএস এককে করেছি, সো এটার ভ্যালু হবে এখানে আমাদের ডাইন পার সেন্টিমিটার, এটার একক হবে। তো এই যে ঢালের বিষয়টা আমরা একটু সহজে চিন্তা করতে পারি। সেটা কিভাবে, অনেকেই গ্রাফ অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা খেয়াল করলাম আমরা বিন্দু নিয়েছি কোনটা 100 গ্রামে বিন্দু নিয়েছি, আর আমরা এখানে নিয়েছি হচ্ছে এটা আমাদের 200 গ্রামে। সো আমি ছক থেকেও চিন্তা করতে পারি যে 100 গ্রামে 100 গ্রাম আর হচ্ছে 200 গ্রাম, এইটা আমাদের এক্স অক্ষে ছিল, এটা ওয়াই অক্ষে ছিল। তাহলে এই ভ্যালুটার এইটার এক্স অক্ষের মান এইটা হবে আমাদের x1 এর ভ্যালু, আর এইটা আমাদের ওয়াই অক্ষে ছিল, এটা হবে আমাদের y1 এর ভ্যালু। আবার এই দুই বিন্দু নিয়েছিলাম, এই বিন্দু নিয়েছি, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষে ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের x2 এর ভ্যালু, এটা আমাদের ওয়াই অক্ষে ছিল, এটা হবে আমাদের y2 এর ভ্যালু। আমরা এই দুইটা বিন্দু যেহেতু নিয়েছি, তাহলে আমরা এই দুই বিন্দু দিয়েও চিন্তা করতে পারি x1 y1 x2 y2, এটা আরও ইজি হয় কাজটা। তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা আমাদের প্রথম কাজটি শেষ। এবার আমাদের দ্বিতীয় কাজে আমাদের আরেকটি গ্রাফ আঁকতে হবে। এখানে আমরা বের করবো হচ্ছে ইফেক্টিভ মাস। তার আগে বলা দরকার ইফেক্টিভ মাস কী জিনিস। অ্যাকচুয়ালি আমরা এইখানে যে ভরটা ঝুলিয়েছিলাম 50 গ্রাম, যে ভরটা ঝুলিয়েছি, তো আমরা হয়তো দেখতে পাচ্ছি যে 50 গ্রাম আসলে এখানে কাজ করছে, মানে আমরা 50 গ্রামের সাহায্যে অসিলেশনটা হচ্ছে বা এই এক্সটেনশনটা হচ্ছে। কিন্তু স্প্রিংয়ের তো নিজস্ব একটা ভর আছে, তো স্প্রিংয়ের নিজস্ব ভরটা হচ্ছে 70 গ্রাম। তো থিওরিটিক্যালি এটা বলা যায় যে স্প্রিংয়ের নিজস্ব ভরের 1/3 ভর আমাদের এই যে এক্সট্রা অ্যাডেড যে মাস বা ভর, এটার সাথে অসিলেশনে অংশ নেয়। অর্থাৎ আমি দিয়েছি 50 গ্রাম, কিন্তু এর সাথে এই স্প্রিংয়ের 1/3 ভর কিন্তু এটার সাথে আরও অসিলেশনে কাউন্ট হচ্ছে। ওই যে ভরটা স্প্রিংয়ের 1/3 ভর, ওইটাকে বলা হয় ইফেক্টিভ মাস, এবং এটা হচ্ছে থিওরিটিক্যাল ইফেক্টিভ মাস। তাহলে আমাদের এই যে স্প্রিংটা, এটার ভর আমি মেপে নিয়েছি, এটার আমাদের ভর হচ্ছে m0, এটার ভর হচ্ছে আমাদের 70 গ্রাম। তো 70কে আমি 3 দ্বারা ভাগ করলাম, এটা করলে 23.33 গ্রাম আসবে। তো এইটা হবে আমাদের থিওরিটিক্যাল ইফেক্টিভ মাস। এটা কিন্তু আমরা মানে তত্ত্বীয়ভাবে জেনেছি। এখন স্প্রিংয়ের এই ভরটাকে 3 দ্বারা কেন ভাগ করলাম, আসলে স্প্রিংয়ের টোটাল ভরের অসিলেশনে তার 1/3 অংশগ্রহণ করে, ঠিক আছে। এটা আমরা স্প্রিংয়ের সূত্র এবং হুকের সূত্র থেকে পেতে পারি। তো এই কারণে 3 দ্বারা ভাগ করেছি। এবার আমরা এই যে ভরটা 23 গ্রাম বলা, এটা থিওরিটিক্যালি আমরা জানলাম, অ্যান্ড বাস্তবে আসলে এটা 23 গ্রাম কাজ করে কিনা এটা আমরা এই গ্রাফের সাহায্যে দেখব এক্সপেরিমেন্ট করে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আবার একইভাবে এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে লোড। সেই একইভাবে এবার আমি এঁকেছি, একটু অন্যভাবে গ্রাফটা করেছি। আমি এখানে 10 ঘর নিয়েছি 50, 20 ঘর 100, এভাবে আমি ভরগুলো নিয়েছি। এইবার ওয়াই অক্ষে নিয়েছি কিন্তু আমার টাইম পিরিয়ডের t², অর্থাৎ আগের বার নিয়েছিলাম এক্সটেনশন, কিন্তু এবার নিয়েছি কিন্তু লাস্টের ঘরটা t²। এইখান থেকে আমরা আমাদের ওই ইফেক্টিভ মাসটা পাবো, যেটা আমরা প্র্যাকটিক্যাল ইফেক্টিভ মাস বা বলা যায় এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ মাসটা পাবো, এবং মিলিয়ে দেখবো এটার সাথে এটা কতটুকু পরিবর্তন হয়েছে বা আমাদের একটু কাছাকাছি আসছে কি। তো আমি বিন্দুগুলো বসালাম,
আমার এখানে যে ভ্যালুগুলো ছিল 50 গ্রামের জন্য আমার ভ্যালু ছিল হচ্ছে এখানে আমার 0.33, 100 গ্রামের ছিল 0.5, আমি সেগুলোকে পর্যায়ক্রমে বসিয়েছি। যেমন দেখাচ্ছি আমি এখানে আমাদের 50 গ্রামের জন্য আমাদের হচ্ছে এখানে 0.3। তো এখানে আমি মোট 20টি ঘর সমান 0.5 নিয়েছি, অর্থাৎ আমি এখানে 10টি ঘর যেমন সমান 0.25 নিয়েছি, তারপরে আরও 10টি ঘর 0.5 হবে, আরও 10টি ঘর 0.75 হবে। এভাবে আমি কি করেছি, আমি এখানে এই বিন্দুগুলোকে ওয়াই অক্ষ বরাবর বসিয়েছি বা ঘরগুলো নিয়েছি। 50 গ্রামে আমার হচ্ছে 0.3, তার মানে এটা 0.25-এর চেয়ে একটু উপরে কোনো ঘর হবে, আমি সেভাবে এটা কাউন্ট করে বসিয়ে দিয়েছি। তারপরে 100 গ্রামের জন্য আমার হচ্ছে 0.55 ছিল 100 গ্রামের জন্য, আমি 100 গ্রামের 0.55 এখানে নিয়েছি। আবার আমার ছিল এখানে, তারপরে ছিল 150 গ্রামের জন্য ছিল হচ্ছে আমার 0.78, আমি সেটা বসিয়ে দিয়েছি। এভাবে আমি প্রতিটা বিন্দু ভরের অনুযায়ী বসিয়ে দিয়েছি। এরপর এই বিন্দুগুলো প্রতিটা বিন্দু স্পর্শ করবে, যদি নাও করে ম্যাক্সিমাম স্পর্শ করে এমনভাবে আমরা একটা রেখা টানব। এখন এই রেখাটা, এই গ্রাফটা কিন্তু অবশ্যই 0-তে মিলবে না, এটা খেয়াল রাখতে হবে। কারণ কি, কেন মিলবে না? কারণ আমরা যে ভর দিয়েছি, আমি বলেছিলাম না, সেই ভরের সাথে আরও কিছু ভর যুক্ত হয়েছে। তো এই কারণে এটা কিন্তু 0 থেকে শুরু হয়নি। অর্থাৎ এই গ্রাফটা বামে এসে, মানে ওয়াই এক্স অক্ষের নেগেটিভ সাইডে এসে মিলবে, মানে এক্স প্রাইম বা এক্স ড্যাশ পাশে এসে মিলবে। এখন আমি একটু কাউন্ট করে দেখব যে এটা যেখানে মিললো সেই বিন্দুটায় এই পাশে কতটুকু ভর হচ্ছে। যেমন এখানে আমার 10টি ঘরে মান হচ্ছে 50, তার মানে বলা যায় এক একটি ঘরে মান হচ্ছে 5, কারণ আমি 50/10 করে দেখতে পারি যে এক একটি ঘরে মান এখানে 5 হচ্ছে। কীভাবে পেলাম? কারণ আমাদের এখানে 50টি মান ছিল 10টি ঘরে, তাহলে 50/10, আমাদের প্রতি ঘরে মান হচ্ছে এখানে 5, প্রতি ঘরে মান যেখানে আমার এখানে 5, তাহলে আমি যদি বাম দিকে এই বিন্দু কোথায় স্পর্শ করছে এই 0 থেকে সেই ঘরগুলোকে কাউন্ট করি, আমি কিন্তু বুঝে ফেলবো এখানে মানটা কত। এটা হচ্ছে 5, তারপর আরও 5, 10, 15, 20, 25। অর্থাৎ আমাদের এই স্থানে আমরা পাচ্ছি কি, এটা যেহেতু ভরের অক্ষ, তাহলে এটা আমাদের 25 গ্রাম পাচ্ছি আমরা। এই যে পেলাম 25 গ্রাম, এইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ মাস হচ্ছে আমাদের এম ইকুয়াল হচ্ছে এটা আমাদের 25 গ্রাম। তার মানে আমাদের আসলে থিওরিটিক্যালি যা হওয়ার কথা তার কাছাকাছি আসছে, মানে প্রমাণ হয়ে গেল। এইটাই আমাদের উদ্দেশ্য ছিল এই গ্রাফের সাহায্যে, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য ইফেক্টিভ মাসটা ক্যালকুলেট করা সেটা আমরা করে ফেললাম। এখন আমরা এরর ক্যালকুলেট করতে পারি যে আসলে আমাদের কত % এরর এসেছে। এইটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এরর বের করছি, পার্সেন্ট অফ এরর, ঠিক আছে, পার্সেন্ট অফ এরর। সেটা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু বিয়োগ হচ্ছে আমাদের তোমার ক্যালকুলেটেড ভ্যালু, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 23.33 মাইনাস হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেটা হচ্ছে 25 গ্রাম, ভাগ হচ্ছে আমাদের আবার এক্সপেরিমেন্টাল ভ্যালু। এটা করতে পারি। এটা করলে আমাদের মডুলাস দিয়ে কাজ করব, অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি যে 25 গ্রাম মাইনাস 23.33 ভাগ হচ্ছে 23.33, এইটাও মডুলাস দিয়ে করতে পারি। সবচেয়ে বেটার এটা না করে এটাই করা। এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে আমি এটা পার্সেন্ট করলাম, কত পার্সেন্ট আমি এটা করে দেখি কত আসে। এটা 25 মাইনাস 23.33 ভাগ হচ্ছে আমাদের 23.33 ইন্টু হচ্ছে আমাদের 100%। সো আমরা পেয়েছি এখানে আমাদের 7.158% ত্রুটি হয়েছে, অর্থাৎ আমরা যে কাজটা করেছি সেটার মধ্যে আমাদের 7%-এর মতো ত্রুটি হয়েছে। অর্থাৎ আমাদের মোটামুটি এটা বলা যেতে পারে আমরা মোটামুটি কারেক্টেড একটা মান পেয়েছি। তো এই হচ্ছে আসলে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট আর ইফেক্টিভ মাস মানে বের করার একটা স্প্রিংয়ের সাহায্যে, ঠিক আছে, ওয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো এক্সপেরিমেন্টে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।